আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি গত 2 দিন যাবৎ একটা কথা বলছি। কোন দিকে যাচ্ছে দেশ? আসলে কোন দিকে যাচ্ছে দেশ? আজ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম করে তার মাধ্যমে যে মব সৃষ্টি করা হচ্ছে, অনেক সেন্সিটিভ বিষয়গুলো সামনে চলে আসছে। অনেক চিন্তার বিষয়। যারা এখন পর্যন্ত রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন না, তাদের আমি চিন্তা করছি এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারক বলতে গেলে রাজনৈতিক সংগঠন বিএনপি। তারা মোটামুটি চোখে একদম কালো টেপ মেরে বসে আছে। মানে দেশের প্রতি তাদের কোনো মায়াই নাই, এরকম একটা চিন্তা ভাবনা বা পদক্ষেপ। আপনি একটিবার চিন্তা করেন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গত 2 দিনে হামলা করা হলো। ধানমন্ডি 32 সেটা তো আগে থেকেই ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে, তারপরে যেটুকু অবশিষ্ট আছে সেটুকু ধ্বংস করেছে তাদের আওয়ামী লীগের উপর রাগ, সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, প্রখ্যাত সাংবাদিক নুরুল কবিরের উপরে হামলা, যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কি বলবো, বিগত দিনগুলোতে এক পায়ে দাঁড়িয়ে পায়ে পা দিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছে, জনমত তৈরির চেষ্টা করেছে। তারপরে আসলো প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা, যারা এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। এরা এই প্রথম আলো এবং ডেইলি স্টার বিদেশি জনমত গঠনে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশি জনমত গঠনে ব্যাপক পরিমাণে সহায়তা করেছে। ধারণা করা হয়, আওয়ামী লীগ ধারণা করে যে ডিপি স্টেটের ষড়যন্ত্র, তার মধ্যে এই প্রথম আলো জড়িত ছিল, ডেইলি স্টার জড়িত ছিল। তাহলে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা আছে, এখন তো যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় পার্টি ব্যতীত সবাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাদের পক্ষেই কাজ করেছে। এখন তাদের অফিসটাও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। একটা পত্রিকা, জাতীয় পত্রিকা, যেটা পত্রিকাকে কি বলবো, সমাজের দর্পণ, সেগুলোকে পুড়িয়ে ফেলা হলো। তারপরে উদীচী অফিস ভাঙচুর করা হলো, তো ছায়ানট ভাঙচুর করা হলো। মানে এক কথায় সাংস্কৃতিক কেন্দ্রগুলো যেগুলো আছে, আমরা যেগুলোকে আধুনিক বিশ্বে সমাজের প্রতিবাদের একটা ভাষা হিসেবে ব্যবহৃত হয়, আপনার এই সাংস্কৃতিক কেন্দ্রগুলো, সেই অফিসে হামলা করা হলো। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বা তাদের বাড়িঘরে হামলা করেছে, সেইটা নিয়ে আমি কথা বলতেও চাই না। করুক, সেটা করে যদি তারা শান্ত থাকে তাহলে করুক, তাতেও সমস্যা নাই। সবচাইতে আরও উদ্বেগের বিষয়, ময়মনসিংহে দীপু নামে এক হিন্দু ছেলে, যে গার্মেন্টস কর্মী, তাকে তার বাড়িতে হামলা করে তাকে মারধর করে তুলে নিয়ে গাছের সাথে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আপনি একবার চিন্তা করতে পেরেছেন কতটা বর্বর হয়ে গেছে আমরা? কোন জাতি, সভ্য সমাজের কোন জাতি একটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে? আপনি যদি, তাদের অভিযোগ ছিল তিনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। সেটার তথ্য প্রমাণ কিন্তু কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। আপনাদের কাছে কারো কাছে তথ্য প্রমাণ নাই। আচ্ছা, আমি কথা হিসেবে ধরেই নিলাম যে সে আমাদের নবীজির নামে কটূক্তি করেছে, কিন্তু আমাদের নবীজি কি এই শিক্ষা দিয়েছেন আমাদের? ইসলাম ধর্মে তো কোথাও মানুষ হত্যার কথা উল্লেখ নেই। অসংখ্য যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ, যে যুদ্ধগুলোতে
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন। কাফিরদের মেরে ফেলার সুযোগ পেয়েছেন কিন্তু মারেননি, এবং তাদেরকে বন্দি করে অনেক সম্মানের সহিত বন্দি করে রাখা হয়েছে। তো আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা, এটা আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। এইটা নিয়ে প্রতিবাদ করার মতো এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আল্লাহ জানে কি হয়। সর্বশেষ কথা হলো, আমরা ঢাকাতে ভারতের হাই কমিশন ঘেরাও করেছি, দেশের বিভিন্ন জায়গায় ঘেরাও করেছি, কিন্তু চট্টগ্রামের সরাসরি হাই কমিশনে হামলা করা হয়েছে। একবার চিন্তা করতে পেরেছেন? যারা আবেগ নিয়ে ভাসছেন তারা একবার চিন্তা করুন তো, যে দেশ আমাদের চারপাশ ঘিরে আছে, আমাদের বের হওয়ার কোনো জায়গা নেই একমাত্র মায়ানমার ছাড়া। মায়ানমার কার অধীনে, কার কন্ট্রোলে? এটা নিয়ে ভারত এবং চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আন্তর্জাতিক বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। ভারত এবং চীনের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছে, সেখানে আমেরিকা মদদ দিচ্ছে। তো সেখানে তো দুই ভাগ হয়ে আছে। মায়ানমার কি দুই ভাগ হয়ে নাই? আরাকান আর্মি এবং তাদের সম্মিলিত জোট এবং জান্তা সরকারের মধ্যে রীতিমতো যুদ্ধ চলছে, যেটা আমেরিকা ভারত একদিকে, চীন একদিকে। তাহলে সেদিক দিয়ে আপনাদের বের হওয়ার জায়গা কোথায় বলেন তো? আপনারা যে মব সৃষ্টি করে যে কাজগুলো করলেন, রাষ্ট্রকে যে হুমকির মুখে ফেলে দিলেন, রাষ্ট্র কি শুধু আপনাদের একার? আমরা রাষ্ট্রের কেউ না? তাহলে আমাদেরকে কোথায় রাখবেন আপনারা? এই দেশে তো আমাদের সম্পদ আছে, এই দেশ গঠনে তো আমাদের পূর্বপুরুষের ভূমিকা আছে। তাহলে আমাদেরকে আপনারা কোথায় রাখবেন? আর একটা দেশ আপনি যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, অনেকেই বক্তব্য শুনলাম, তাদের পণ্য আমরা নিব না, প্রয়োজনে 20 টাকার জিনিস 100 টাকা দিয়ে আমরা কিনে খাবো। তো 100 টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আপনার আছে। আপনারা এই 16-17 মাসে অনেক সম্পদের মালিক হয়েছেন, কিন্তু আমাদের তো নাই, বা সাধারণ মানুষের তো নাই, যারা রাজনীতি বোঝে না, শুধুমাত্র শ্রম বিক্রি করে জীবনযাপন করে। তাহলে এই জায়গাটা আপনারা আমাদেরকে কোথায় রাখবেন? আর একটা বিষয় বলি, আপনি ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, ভারত অন্য দেশের সাথে সম্পর্ক রাখবেন। আচ্ছা, অন্য দেশের মানুষজন কোন পথ দিয়ে আপনার দেশে আসে বিমানে বলেন তো? তারা কি পায়ে হেঁটে আসবে? যেমন ধরেন ইউরোপের আপনার ফ্রান্স থেকে বিনিয়োগকারী আসবে। এই ফ্রান্সের বিনিয়োগকারী কোন দিক দিয়ে আসবে বলেন তো? কারো কি জানা আছে? যারা আন্দোলন করছেন তাদের কি জানা আছে? বিদেশি বিনিয়োগ ব্যতীত কি আপনি আপনার নিজের পেটের ভাত জোগাতে পারবেন? পারবেন না। যারা মধ্যবিত্ত আছেন, যারা দরিদ্র আছেন, এই দেশের সম্পদশালীদের কাছে আপনাদের বউ বিক্রি করে তারপরে আপনাদের পেটে ভাত জোগাতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই যদি বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যায়। তো বিদেশি যারা বায়ার আছে, বিনিয়োগকারীরা আছেন, তাদের নিশ্চয়ই বাংলাদেশে এসে পরিবেশ দেখে তারপরে আপনার পণ্য দেখে তারপরে আপনার পণ্য কিনবে, তাই তো? এই পণ্যটা আপনি কোন দিক দিয়ে, তারা এই বায়াররা কোন দিক দিয়ে, বিনিয়োগকারীরা কোন দিক দিয়ে আপনার দেশে আসবেন একবার চিন্তা করেন তো। ইন্ডিয়ার আকাশপথ ছাড়া আপনি কি আসতে পারবেন? ইন্ডিয়া তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, তাদের ভারতের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বাংলাদেশে বসবাস করছেন, তারা অতি দ্রুত বাংলাদেশ ত্যাগ করার জন্যে বিবৃতি দিয়ে দিয়েছেন। আপনারা কি জানেন কেন এই বিবৃতিটা দিয়েছেন? এটা যুদ্ধের আগাম আলামত। আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন,
তাদের 2টা মিসাইল আটকানোর ক্ষমতা আপনাদের আছে? 2টা মিসাইল পড়লে যে ধ্বংসস্তূপে পরিণত হবে দেশ, এইটা আপনার সহ্য করার ক্ষমতা আপনার আছে? আপনারা জনগণকে আবেগে ভাসিয়ে রাষ্ট্রের অনেক ক্ষতি করছেন। আসলে লাভটা কি? রাষ্ট্রের ক্ষতি করে আপনাদের লাভটা কি? দেশটা ধ্বংস করে আপনাদের লাভটা কি? এটা আসলে বলতে পারবো না। তো যারা সচেতন মানুষ তারা এটা নিয়ে অনেকেই চিন্তা করছেন, কিন্তু মুখ খুলছেন না ভয়ে। কারণ মুখ খুলে মবের শিকার হতে হবে, গ্রেপ্তার হতে হবে। আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করেন, বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্রটা আপনার পক্ষে থাকবে? একটা রাষ্ট্রের নাম একটু বলে দিবেন, যারা মত সৃষ্টি করছেন, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন, তারা একটু দয়া করে বলে দিবেন। তো এই বিষয়গুলো সাধারণ জনগণের বোঝা উচিত। সাধারণ জনগণ আসলে মাঠে নামা উচিত। দেশটা ধ্বংস হয়ে যাবে। জানি না আজকে ওসমান হাদির জানাজা, আমি আল্লাহর কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের একটা পোস্ট দিয়েছেন, যেটা নিয়ে অনেক চিন্তার বিষয়। এবং ওনার কথা, উনি অনুসন্ধানী সাংবাদিক, ওনার কথা খুব কমই মিসগাইডেড হয়। উনি যে কথাটা লিখেছেন, জানাজার পরে বিপ্লবী সরকার গঠনের পায়তারা চলবে বা চেষ্টা চলবে। জানি না আল্লাহ পাক কী করেন, আমাদের ভাগ্যে কী লিখে রেখেছেন। সবাই এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আজকে ওসমান হাদির জানাজা, সবাই দেখতে থাকেন কি হয়। আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন আমরা যেন এই অশান্তি থেকে মুক্ত হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।